আজকের এই এক্সপ্লেনারে স্বাগতম। ভেজা কাপড় শুকাতে দেরি হওয়া আমাদের দৈনন্দিন জীবনের চরম একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? কিন্তু আজ আমরা এই সাধারণ ঘটনাটাকে একদম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ডিকোড করব। মিলিটারি ফ্যাব্রিক রিসার্চ থেকে শুরু করে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির দারুণ কিছু মডেল আর অ্যাটমসফিয়ারিক সায়েন্স বা আবহাওয়া বিজ্ঞান, সব মিলিয়ে এই পুরো রহস্যটা আজ উন্মোচন করা হবে। তো চলুন শুরু করা যাক। বৃষ্টির দিনে কেন কাপড় শুকাতে অনন্তকাল লেগে যায়, অথচ শীতের ওই শুষ্ক বাতাসে ম্যাজিকের মতো দ্রুত শুকিয়ে যায়? এই যে একটা ফ্রাস্ট্রেটিং লন্ড্রি মিস্ট্রি, এটাই কিন্তু ভেজা কাপড়ের ভেতরে চলতে থাকা এক অদৃশ্য আণবিক্ষণিক লড়াইয়ের জগৎকে বোঝার জন্য সবচেয়ে পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। চলুন দেখি এর ভেতরে আসলে কি ঘটছে। সেকশন 1, ফাইবারের চেয়ে কাপড়ের পুরুত্ব। এই ইনভেস্টিগেশনটা আমরা শুরু করব কাপড় কিভাবে পানি ধরে রাখে সেই সম্পর্কিত খুব কমন একটা ভুল ধারণা ভাঙার মাধ্যমে। একটা সাধারণ ধারণা হলো সুতি বা নাইলনের মতো সুতার ধরনই বোধহয় ঠিক করে দেয় কাপড় কতটুকু পানি ধরে রাখবে। কিন্তু ডিফেন্স রিসার্চ এস্টাবলিশমেন্ট অটোওয়ার একটা গবেষণায় দেখা গেছে কোনো ফ্যাব্রিক ঠিক কতটুকু পানি ফ্রিলি ধরে রাখতে পারে তার সঙ্গে এর সুতার ধরন বা ফাইবার কন্টেন্টের আসলে কোনো সম্পর্কই নেই। এই বহুল প্রচলিত মিথটাকে তারা পুরোপুরি ভুল প্রমাণ করেছে। আসল সত্যিটা হলো কাপড়ের পুরুত্ব বা থিকনেস। বিভিন্ন টেক্সটাইলের এই প্লটটার দিকে তাকালেই একদম স্পষ্টভাবে বোঝা যায় যে কাপড়ের পুরুত্ব যত বাড়ছে এর পানি ধরে রাখার পরিমাণও ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এর কারণটা খুব সিম্পল। তরল মূলত লুকিয়ে থাকে সুতার ভেতরের ছোট ছোট ফাঁকা জায়গা বা ইন্টারস্টিসেসগুলোতে। কাপড় যত পুরু, পানি লুকিয়ে থাকার জায়গাও তত বেশি। ওই স্টাডিতে সুতি, উল এবং সিনথেটিক নাইলন সবই পরীক্ষা করা হয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফাইন্ডিংটা হলো সুতি আর সিনথেটিক নাইলনের পুরুত্ব যদি সেম হয় তবে তারা প্রাথমিকভাবে একদম একই পরিমাণ পানি ধরে রাখবে, যার মানে হলো এই কাপড়গুলো শুকাতেও এক্স্যাক্টলি একই সময় নেবে। ফাইবারের ধরনের সাথে কাপড় শুকানোর সময়ের কোনোই সম্পর্ক নেই। এইখানকারই সরল রৈখিক সম্পর্কটা দারুণভাবে প্রমাণ করছে যে একটা কাপড় শুকাতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা পুরোপুরি ডিপেন্ড করে কাপড়টার শুরুতে ঠিক কতটা ভরের পানি ধরে রেখেছিল তার ওপর। আর একটু আগে আমরা দেখলাম এই পানির পরিমাণটা তো সরাসরি ওই পুরুত্ব বা থিকনেসের ওপরই নির্ভরশীল, তাই না? সেকশন 2, বাষ্পীভবনের পদার্থবিজ্ঞান। এখন এই পুরো কাপড়গুলো থেকে পানি আসলে কিভাবে বেরিয়ে যায় তা বোঝার জন্য ফোকাসটা মাইক্রোস্কোপিক স্কেলে শিফট করতে হবে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটি মলিকিউলার কাইনেটিক এনার্জি বা আণবিক গতিশক্তির বিষয়টা বোঝাতে দারুণ একটা ছক্কার খেলা বা ডাইস গেম ব্যবহার করে। ব্যাপারটা হলো তরল পদার্থের অণুগুলো ভিন্ন ভিন্ন স্পিডে ছুটতে থাকে, আর কেবল সেই অণুগুলোই বাষ্প বা ভেপার ফেজে যাওয়ার সুযোগ পায় যারা দৈব চক্রে যথেষ্ট হাই এনার্জি স্টেটে পৌঁছাতে পারে। ঠিক যেন দুটো ছক্কা চাললে 11 বা 12 ওঠার মতো ব্যাপার। আর যাদের 10 বা তার কম ওঠে তারা তরল পানি হিসেবেই থেকে যায়। আর পানিকে যখন একটু হিট বা তাপ দেওয়া হয় তখন ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। এটা অনেকটা প্রতিটি অণুর হাতে তৃতীয় আরেকটা ছক্কা ধরিয়ে দেওয়ার মতো। এর ফলে ছক্কায় 11 বা তার বেশি ওঠার চান্স ড্রাস্টিকলি বেড়ে যায়। সোজা কথায় অনেক বেশি সংখ্যক অণু বাতাসে এসকেপ করে, আর ভেপার প্রেশার বা বাষ্পীয় চাপ এক লাফে বেড়ে যায়। এই হ্যান্ড বয়লার খেলনাটার দিকে তাকালে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। হাতের সামান্য উষ্ণতা পেলেই এর ভেতরে অনেক বেশি শক্তিসম্পন্ন অণু তৈরি হয়, যা ভেপার প্রেশার বাড়িয়ে দিয়ে তরলটাকে জোর করে ওপরের দিকে ঠেলে দেয়। এনার্জি কিভাবে ইভ্যাপোরেশন বা বাষ্পীভবন প্রক্রিয়াকে ড্রাইভ করে এটা তার একদম ভিজুয়াল একটা প্রমাণ। আচ্ছা, আবারও ফেব্রিকের ডেটায় ফিরে যাওয়া যাক। যখন ওই শক্তিসম্পন্ন অণুগুলো বাইরে বেরিয়ে আসা ট্রাই করে তখন রীতিমতো অবাক করার মতো একটা ঘটনা ঘটে। সমপরিমাণ পানির একটা সাধারণ ডোবার চেয়ে ভেজা কাপড় আসলে অনেক দ্রুত শুকিয়ে যায়। ব্যাপারটা বেশ অবিশ্বাস্য, তাই না? এটা ঘটার মেইন কারণ হল কাপড়ের ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন। কাপড়ের কাঠামোর কারণে এর সারফেস এরিয়া বা পৃষ্ঠতল ম্যাসিভ লেভেলে বেড়ে যায়। ওই আণবিক ছক্কার খেলার উদাহরণটা টানলে বলতে হয় এটা যেন ছক্কা গুড়িয়ে দেওয়ার জন্য অণুগুলোকে একসাথে অনেকগুলো টেবিল প্রোভাইড করছে, ফলে অনেক বেশি অণু খুব সহজেই বাষ্পীভূত হওয়ার সুযোগ পায়। সেকশন 3, আবহাওয়া, হিউমিডিটি এবং শুকানোর প্রক্রিয়া। আমাদেরই পাজলের একদম শেষ অংশটা নির্ভর করছে মেটিওরোলজি বা আবহাওয়া বিজ্ঞান
এবং কাপড়টা ঠিক কেমন পরিবেশে রাখা হয়েছে তার উপর। বিজ্ঞান চিন্তার একটা আর্টিকেলে খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করা হয়েছে যে কাপড় শুকানোর সময়টা হেভিলি ডিকটেটেড হয় রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা দিয়ে। সহজ কথায়, চারপাশের বাতাস আগে থেকেই ঠিক কতটা জলীয় বাষ্প হোল্ড করে আছে এই পার্সেন্টেজটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। শীতকাল আর বর্ষাকালের এই কম্প্যারিজনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। শীতকালে বাতাসের আর্দ্রতা থাকে একদম লো, যে কারণে আমাদের ত্বক বা ঠোঁট ফেটে যায়, কিন্তু কাপড়ের ময়েশ্চার শুষে নেওয়ার ক্ষেত্রে এই বাতাস মারাত্মক ইফেক্টিভ। অন্যদিকে বৃষ্টির দিনে আর্দ্রতা প্রায় 100%-এর কাছাকাছি চলে যায়। এর মানে হলো বাতাস অলরেডি এতটাই স্যাচুরেটেড বা সম্পৃক্ত থাকে যে সে আর নতুন করে কোনো জলীয় বাষ্প অ্যাকসেপ্ট করতেই পারে না। বৃষ্টির দিনে চারপাশের বাতাস যখন সেই 100% স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যায়, তখন সেখানে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা তৈরি হয়। মানে ঠিক যে রেটে পানির অণুগুলো কাপড় ছেড়ে গ্যাসে পরিণত হতে চাইছে, এক্স্যাক্টলি একই রেটে বাতাসের জলীয় বাষ্প আবার তরল হয়ে ওই কাপড়ে ফিরে আসছে। আর ঠিক এই কারণে বৃষ্টির দিনে কাপড় শুকাতে এত বেশি সময় লাগে। তো এরপর থেকে যখনই ভেজা কাপড় শুকাতে দেওয়া হবে, তখন জাস্ট এই বিষয়টা একবার ভাবার মতো। সামান্য ওই কাপড়টুকু শুকানোর জন্যই প্রতি সেকেন্ডে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইক্রোস্কোপিক ছক্কা রোল করা হচ্ছে। এটা আমাদের দৈনন্দিন জীবনের সাদামাটা একটা কাজকে থার্মোডাইনামিক্স, সারফেস এরিয়ার ফিজিক্স আর অ্যাটমসফেরিক প্রেশারের একটা বিশাল অদৃশ্য ক্যাসিনোতে পরিণত করে। আশা করছি আজকের এই এক্সপ্লেনারের পর থেকে লন্ড্রির দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে।